যদিও আমি আজকে শিরোনাম করেছি শেখ হাসিনা কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, কিন্তু তার আগে একটু জানতে চাই যে তারেক রহমান কালকে ভাষণ দিলেন, আজকে কাজ শুরু করেছেন, কেমন দেখলেন এই সরকার? এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেই শুভেচ্ছা বার্তা নিয়ে হইচই হচ্ছে, কি বুঝতে পারছেন? ধন্যবাদ। একদিনেই তারেক রহমান সাহেবের কাজের মূল্যায়ন করার সুযোগ নেই, করা ঠিকও না। যেটা উনি মানে দৈব বলে পেয়েছেন সেটা হলো যে প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছেন। 213টি আসনে জেতা মানে হচ্ছে যেটাকে আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি বলি, অর্থাৎ এই পরিমাণ আসন পেয়ে আপনি জিতলে আপনি সংসদে যে কোনো আইন, যে কোনো বিষয় আপনি পাশ করাতে পারেন এবং যে কোনো প্রতিবাদ সংসদের আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। কোন রকম কোনো বাধা বিপত্তি নেই, বা আপনার দল থেকে কেউ বেরিয়ে যাওয়ার বা আপনাকে বিপদে ফেলার কোনো সুযোগ নেই। তো এরকম একটি সুযোগ কিন্তু শেখ হাসিনা সরকারও পেয়েছিল, 2014 সালেও পেয়েছিল, 18 সালেও পেয়েছিল, কিন্তু সেই জিনিসগুলোকে তারা প্রতিপক্ষকে দমন করার জন্য ব্যবহার করেনি, বা বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো বা বাংলাদেশের যে 4টি মূল স্তম্ভ সেইটাকে পুনঃস্থাপিত করা এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার কাজেও তারা ব্যবহার করেনি। তারা তারা ব্যবহারই করেনি। তারা যে এত এত বড় বিজয় পেয়েছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল গত 16 বছরে, সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো আনডিউ ফ্যাসিলিটি তারা কিন্তু নেয়নি। তারা ইচ্ছা করলে সমস্ত ধর্মভিত্তিক দলগুলোকে বাদ দিতে পারত, নিষিদ্ধ করতে পারত, করেনি। তারা ইচ্ছা করলে পাকিস্তানকে সমস্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য করার জন্য সংসদ থেকে প্রস্তাব পাশ করাতে পারত, করেনি। তারা ইচ্ছা করলে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক কিছু স্থায়ীভাবে করে দিতে পারত, করেনি। যে কাজগুলো তারা করেছিল স্থায়ীভাবে সে কাজগুলো কিন্তু পরবর্তীতে টেকেনি। যেমন ধরুন বঙ্গবন্ধুর ছবি, এইটা রাজনৈতিক মত আদর্শের ঊর্ধ্বে সমস্ত সরকারি দপ্তরে, অফিস আদালতে এটা টাঙানো থাকবে। সরকার বদল হয়ে গেলেও কেউ এটা অপসারণ করতে পারবে না, এরকম একটি আইন তারা পাশ করেছিল। কিন্তু দেখুন আপনি যে ইউনূস সরকারের আমলে সেই আইনটাও কিন্তু লঙ্ঘিত হলো। এবং ওই আইন পাশ করার সময় যেসব বিচারপতিরা ওই আইনটি পাশ করার সময় ছিলেন বা তারা সাক্ষ্য ছিলেন, তাদের সামনে হয়েছে, সেই সব বিচারপতিদের সামনেই আবার ওই আইনটি লঙ্ঘিত হয়েছে। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে তারপরে সেখানে মাহফুজরা ফটো সেশন করেছে। তো এই জিনিসগুলো কিন্তু আইন পাশ করলেই, আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে একটি আইন পাশ করলেই সেটি যে বহাল থাকবে পরবর্তী সরকারের সময়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় অন্তত এই গ্যারান্টিটুকু আর নেই। সুতরাং এখন যে তারেক রহমান সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, পেয়ে উনি যা যা করছেন, এইটা কোনো কারণে একটি মধ্যবর্তী নির্বাচনে জামাত যদি ক্ষমতায় চলে আসে, এর সবকিছু বাতিল করে দিতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে এই শব্দটি আমরা উচ্চারণও করতে পারি না, কারণ আওয়ামী লীগ দেশেই নেই, আওয়ামী লীগের নেত্রী দেশে নেই, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো লক্ষণ নেই। তো সেই জায়গাটায় বিএনপি যদি তার অন্য একটি প্রতিদ্বন্দ্বী ক্ষমতায় চলে আসে, বিএনপির সিদ্ধান্তগুলো বাতিল করে দেবে। তবে আমার যেটা মনে হয়, বিএনপি আওয়ামী লীগের নেওয়া সিদ্ধান্তগুলোর বাইরে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বা দরকার নেই, দরকার পড়বে না। তো আপনি যেটি বলছিলেন যে এই ডোনাল্ড ট্রাম্পের বিষয় যেটি আসে, সেই বিষয়টি খুব সিম্পল একটি বিষয়। এটা বিএনপির অনেক মানুষ এটা না বুঝেই তারা আনন্দ প্রকাশ করছেন যে ডোনাল্ড সাহেব বিশাল এক চিঠি লিখেছেন। আমরা জানি না নরেন্দ্র মোদীর চিঠিটা কত বড়, কারণ সেটি এখনো ফ্ল্যাশ আউট হয়নি বাংলাদেশের মিডিয়াতে। ট্রাম্পেরটা হয়েছে। ট্রাম্পের চিঠিটা হচ্ছে পরিষ্কার প্রচ্ছন্ন একটি হুমকি, আপনাকে অ্যাওয়ার করে দেওয়া হলো। আপনি ক্ষমতায় আসার 3 দিন আগে আপনার সরকার, প্রাক্তন সরকার যে স্বাক্ষর করেছিল, যে চুক্তিটি সই করেছিল, সেই চুক্তি থেকে আপনার সরে আসার কোনো সুযোগ নেই।
এটি আপনাকে আগে ভাগে আমি মনে করিয়ে দিচ্ছি। সেকেন্ডলি, আপনি যে চীন থেকে, তুরস্ক থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, ভারত থেকে এই যে অল্প দামে অস্ত্র কেনেন, সেইটি কেনারও কিন্তু কোনো সুযোগ নেই। আপনাকে আমাদের কাছ থেকে সমস্ত মারণাস্ত্র, সমরাস্ত্র কিনতে হবে। সেটার দাম নিয়েও আপনি প্রশ্ন করতে পারবেন না, কারণ সেগুলো হচ্ছে বিশ্ব সেরা অস্ত্র এবং বিশ্বের সব আহ, বড় বড় দেশ, শক্তিশালী দেশ সেগুলো ব্যবহার করে। সুতরাং এটা নিয়ে আপনার কোনো প্রশ্নই করার অধিকার নেই। আপনি সেগুলো কিনবেন, কিনে আরো শক্তিশালী হবেন, শক্তিশালী হয়ে আমরা যেভাবে বলবো আপনি সেইভাবে চলবেন। এটি হলো ওই চিঠির মূল প্রতিপাদ্য। হুম। তো এই জিনিসটা আমাদের মনে করিয়ে দেয় যে এই চিঠিটা, এই চুক্তিটা তারা 3 দিন পর করতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটা তারেক রহমান ক্ষমতায় বসার 3 দিন পরদিনই করতে পারত। কেন করেনি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ক্ষীণতম আশা ছিল, প্রথম দিকে খুব জোরালো আশা ছিল, পরবর্তীতে আশাটা ক্ষীণ হয়ে গেছিল যে জামাতে ইসলামীকে তারা ক্ষমতায় নিয়ে আসছে। তারা জামাত ইসলামীকে ক্ষমতায় আনার জন্য গত কয়েক মাস ধরে যে হোমওয়ার্ক করেছে, সেই হোমওয়ার্কের কারণে নিজেদের উপর তারা বেশ আস্থাবান ছিল যে তারা শেষ পর্যন্ত সফল হবে। যে কারণেই হোক তারা সফল হয়নি। ট্রাম্প কার্ডের উপরে ওভার ট্রাম্প করেছে ভারত। মার্কিনেরা যে ট্রাম্প কার্ড করেছিল, সেই ট্রাম্পের উপরে একটা ওভার ট্রাম্প করে দিয়েছে ভারত। ভারত বিএনপিকে জিতিয়ে এনেছে। আমি শব্দটা রিপিট করছি, ভারত বিএনপিকে জিতিয়ে এনেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এইটি মার্কিন সরকারকে ভারতের পক্ষ থেকে একটি জবাব দেওয়া, যে আমাদের এখানকার যে এই অঞ্চলটার যে ভূপ্রকৃতি, এই অঞ্চলটার যে ভূরাজনীতি, এইখানে আমরাই বস, নন আদার। ভেরি ইন্টারেস্টিং। মানে গত 18 মাস ধরেই যদি আমরা জুলাই থেকে ধরি, আপনার কি মনে হয় না যেভাবে করে একের পর এক নানান ভাবে শিফট হতে দেখেছি, আপনার কি মনে হয় না যে আহ, এই যে শেষ পর্যন্ত ভারত যে আমেরিকার উপর ট্রাম্প কার্ড দিল, রাইট? তো এরকম পুরোটা সময় জুড়েই ট্রাম্পের উপরে ট্রাম্প হয়েছে, ট্রাম্পের উপরে ট্রাম্প হয়েছে, এরকম এক কার্ডের উপর আর এক কার্ড প্লে হতে হতে মানুষ গেছে কনফিউজড হয়ে, আওয়ামী লীগ গেছে কনফিউজ, ইভেন আওয়ামী লীগের লোকেরাও গেছে কনফিউজড হয়ে। তো সেই দিক থেকে আপনার কি মনে হয় যে আহ ভারত আওয়ামী লীগ যেহেতু তাদের, মানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনা যেহেতু তাদের কাছে রয়েছে, সো তারা তাদেরকে আমি শব্দটা কি বলবো, তাদেরকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রেখেছে, সো দ্যাট দে ক্যান প্লে, মানে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিটা থেকেই বিরত রেখেছে। হ্যাঁ, এটা রাজনীতি থেকে বিরত রাখেনি সেটা হয়তো না। আপনি সেভাবে আমরা ভারতকে দোষারোপ করতে পারি না। আহ, তার ব্যাখ্যায় ভারত ব্যাখ্যা দিতে পারে। যেমন ধরুন যে ভারতকে প্রশ্ন করেছিল বাংলাদেশের পক্ষ থেকে যে শেখ হাসিনা ওখানে বসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এই কথাটি ভারত মানেনি এই জন্য যে এর লজিক হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেই দেশে আশ্রিত ব্যক্তি হোক, তাদের মেহমান হোক আর তাদের নাগরিক হোক, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার তারা সংরক্ষণ করে, তারা সেটিকে মর্যাদা দেয়। তো সেখানে তিনি কি কথা বললেন, সেটা রাজনীতি কিনা বা অর্থনীতি কিনা, এইটা ভারত দেখতে যাবে না এবং এইটা নিয়ে ভারত কখনো মাথাও ঘামাবে না। তো একটা এক্সাম্পল হিসাবে বলা যায়, ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমাদের এখানে একজন সাধারণ রিক্সা চালক বা একজন শ্রমিক বা একজন কৃষক, সেও নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় সমালোচনা করতে পারে, তার কোনো জেল ফাঁস হবে না। তেমনি একজন এক্সাইল প্রাইম মিনিস্টার যিনি ভারতে আশ্রিত আছেন, তিনি তার দেশ নিয়ে, তার দেশের রাজনীতি নিয়ে যা খুশি তিনি বলতে পারেন, সেখানে ভারতের নাক গলাবার কোনো অধিকার নেই, ভারত নাক গলাবেও না। এইটা বলাতে মনে হতে পারে যে ভারত বুঝি গণতন্ত্রের সাংঘাতিক রকম সেবক, গণতন্ত্রের সেবা করছে, বাক স্বাধীনতার সেবা করছে। ব্যাপারটা আসলে তা না। এই যে আপনি বললেন ধোঁয়াশার কথাটা, এই ধোঁয়াশাটা এই জন্যই আসে যে আমরা ডজন ডজন ইউটিউবার, ডজন ডজন ওয়েব পোর্টাল, নামি দামি ওদের যে জাতীয় দৈনিক গুলো আছে, ওই মানে ঐতিহ্যবাহী দৈনিক, এক একটা দৈনিকের বয়স 100-150 বছর, এরকম সমস্ত কিছু ঘাটাঘাটি করে আমরা যে
একটা ভাইব পেয়েছিলাম, আলামত পেয়েছিলাম। সেই আলামতটি হচ্ছে যে ভারত চেষ্টা করছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবং নিরাপত্তা দিয়ে ফেরানোর জন্য। ভারত যেভাবে তাকে দেশ থেকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা দিয়ে, প্রাণে বাঁচিয়েছে, ঠিক সেইভাবেই বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে, বাংলাদেশের জনগণকে দিয়ে, বাংলাদেশের সরকারকে দিয়ে সেনাবাহিনী আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবে। তো এই জিনিসটা ভারতের লাখ লাখ মানুষের মতো বাংলাদেশের লাখ লাখ মানুষও বিশ্বাস করেছে, আমি আপনি বিশ্বাস করেছি। তো শেষে দেখা গেল যে ভারত সেই জায়গা থেকে সরে এসছে। সরে আসার ফলে যে ভারত অপরাধ করেছে সেটিও কিন্তু আমরা বলতে পারবো না, কারণ ভারত তার নিজের স্বার্থ দেখবে, আমাদের স্বার্থ দেখবে না। এটা হলো খুব স্বাভাবিক ব্যাপার যে একটা দেশ তার নিজের স্বার্থকে আগে দেখবে, তারপরে দেখবে তার বন্ধুদের স্বার্থ। তার নিজের স্বার্থ হচ্ছে যে তার দেশের থেকে বাংলাদেশের সাথে $15 বিলিয়ন একটা ব্যবসা হয় বাৎসরিক। সেই $15 বিলিয়ন ভিতরে মাত্র 1 পয়েন্ট সামথিং বিলিয়ন হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়, আর বাদ বাকি পুরোটাই হচ্ছে বাংলাদেশে এক্সপোর্ট হয়। তো সেই এক্সপোর্ট থেকে যে পয়সাটা আসে, সেই পয়সাটা ভারতের একটা অংশের মানুষের জন্য লাভজনক, ব্যবসায়ীদের জন্য লাভজনক। সেই ব্যবসায়ীরা সেই লাভটা হাতছাড়া করবে কেন? এরকম বাড়ির পাশের একজন গ্রাহক, আপনি বাড়ির পাশের একজন গ্রাহককে বাদ রেখে 5,000 মাইল দূরের একজন গ্রাহকের কাছে পণ্য পাঠাবেন, এটা তো আপনার জন্য হার্মফুল, তাই না? এটি আপনার জন্য এটাই বরং সহজ যে বাড়ির পাশের গ্রাহকের কাছে আপনি পণ্য পাঠাচ্ছেন, আপনার পাঠানোর খরচও কম, সময়ও কম, আপনি সঙ্গে সঙ্গে টাকাটাও পেয়ে যাচ্ছেন। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতের যে বাণিজ্যটা হয়, অভ্যন্তরীণ বাণিজ্য, ভারতের সেভেন সিস্টার্স এর যে পণ্য পাঠানোর যে ঝক্কি, একেবারে শিলিগুড়ি করিডোর হয়ে ট্রেনে করে বা বাসে করে, ট্রাকে করে যেতে হয়। আর একটা ওয়ে হচ্ছে কলকাতা বন্দর থেকে একেবারে বঙ্গোপসাগর হয়ে চিটাগং বন্দর ব্যবহার করতে হয়। তো যেভাবেই হোক না কেন বাংলাদেশের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতেই হয় যদি তারা একটু কম খরচে তাদের সেভেন সিস্টার্স এর কাছে পণ্য পাঠাতে চায়। তো সেই জন্য ওই বাংলাদেশের ওই সুযোগটার জন্য ভারত চাইবে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক ভালো রাখতে। কথাটা খেয়াল করতে হবে, বাংলাদেশের সরকার, হাসিনা সরকার কেবলমাত্র তা কিন্তু নয়। না, মঞ্জু ভাই, এই কথাগুলি তো আমরা আগেও বহুবার আলোচনা করেছি, এবং ভারত এরই মধ্যে বিকল্প রুটও খুঁজে বের করে ফেলেছে কিন্তু, নেপাল হয়ে, রাইট? সো আমার কাছে মনে হয় এইটা খুব ইম্পর্টেন্ট না। আমি মানে এটা মানে ডেফিনেটলি এটা একটা অনেক বড় মানে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এর বাইরেও আদার কতগুলি ফ্যাক্টর কাজ করেছে। ধরেন শেখ হাসিনার প্রসঙ্গে যাওয়ার আগে শুধু মানে মানে শেখ হাসিনা প্রায়ই বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি তা কেউ কোনোদিন দিতে পারবে না। তো কি যে দিয়েছেন আজ গত 18 মাসেও তো আমরা দেখতে পেলাম না, রাইট? কেউ খোলাসাও করলো না। তো তিনি যদি এমন কিছুই দিয়ে থাকেন, তাহলে আপনার কি মনে হয় না যে ভারত তাতে সন্তুষ্ট নয়? ভারতের আরো কিছু আকাঙ্ক্ষা আছে যা শেখ হাসিনা কোনোদিনও দিতে চান না? হ্যাঁ, এটা মনে হতে পারে, কিন্তু তার আগে দেখে নেওয়া দরকার যে কি কি সুবিধা দিয়েছেন। প্রথমত সুবিধা দিয়েছেন যে বললাম যে কলকাতা থেকে সরাসরি ট্রেন যোগাযোগে আখাউড়া হয়ে সেভেন সিস্টার্সে চলে যাওয়া। এটাতে মানে বিরাট একটা সাশ্রয়, খুব খুব কম মাত্র আপনার ট্যারিফ দিয়ে, খুব কম পরিমাণ আপনার কস্ট দিয়ে, এটা একটা বিরাট সাশ্রয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কলকাতা বন্দর থেকে মিয়ানমারের সিটুয়ে বন্দর ব্যবহার করে মিয়ানমারের সিটুয়ে থেকে মিজোরামে পাঠানো, এইটা যে বিশাল লম্বা একটা রাস্তা, তার থেকে 1/3 রাস্তা ব্যয় করে আপনি কলকাতা বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আপনি ব্যবহার করতে পারেন। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আপনি সেভেন সিস্টার্সে পণ্য পাঠাতে পারেন। এই দুটো সুবিধা শেখ হাসিনার সময় দেওয়া হয়েছিল, এবং সেটা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে। বাংলাদেশ তার বদলে টাকা পেত ভারতের কাছ থেকে। আর ভারতের রাস্তা, ভারতের যেহেতু
ওই একটু একটু দেখেন, কথা আবার ভুলভাবে ব্যাখ্যা হয়ে যাবে। শেখ হাসিনা দিয়েছেন না বলে আমরা কি এরকম বলতে পারি কিনা যে শেখ হাসিনাও আসলে বাণিজ্যই করেছেন? ভারত যেমন বাণিজ্য করেছে, বাংলাদেশও বাণিজ্য করেছে, এবং এখানে সিচুয়েশনটা উইন উইন। এখানে এমন না যে বাংলাদেশ বাংলাদেশ ভারতকে এই সুবিধাটা ফ্রি দিয়ে দিয়েছে, বিনিময়ে বাংলাদেশও তো মানে অর্থ পেয়েছে, তাই না? এবং সেটি নট ব্যাড অ্যামাউন্ট। সো শুধু আমরা অর্থ, এখানে যদি দেখি, জি শুধু অর্থ না, বাংলাদেশ যেটা পেয়েছে সেটা হলো যে ভারত থেকে যে ডিজেলটা আমরা আমদানি করতাম, সেই ডিজেলটা আনার জন্য সবচেয়ে কম খরচের সিস্টেম ছিল হচ্ছে মাটির নিচে দিয়ে পাইপ দিয়ে আনা। সেই পাইপ বসানোর কাজও শুরু হয়েছিল, যেটা শেখ হাসিনা সরকারের পতনের ফলে ওটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা বলি যদি যে এটা উইন টু উইন, উইন উইন সিচুয়েশন, এক ব্যবসায়ী সম্পর্ক, যে আমি আপনাকে করিডোর দিচ্ছি, আপনি আমাকে ভাড়া দেবেন, সোজা হিসাব। তো সেই জায়গাটায় যখন শেখ হাসিনা বলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে, তখন ব্যাপারটা আসে এই জায়গাটায় যে কি দিয়েছেন। সেটার উত্তরে আমি বললাম যে এই দুটো ফ্যাসিলিটি দিয়েছেন। আর ভারত যদি বলে এই ফ্যাসিলিটি তো আমি মাংনা নেইনি, আমি তো পয়সার বিনিময়ে আপনার কাছ থেকে নিয়েছি, তখন শেখ হাসিনার উত্তর হতে পারে বা বাংলাদেশের উত্তর হতে পারে, আমি যে পয়সায় আপনাকে এই ফ্যাসিলিটি দিয়েছি, এই পয়সায় বিশ্বের কেউ আপনাকে সেই ফ্যাসিলিটি দেবে না। এটা বাংলাদেশ না হয়ে যদি মিয়ানমার হতো, সে আপনাকে এই ফ্যাসিলিটি এই পয়সায় দিত না। এটা হলো ব্যবসায়িক সম্পর্ক। এখন ঘটনা হলো যে ভারত এই যে সম্পর্কটা ভালো ছিল, এই যে সম্পর্কটা স্ট্যাগনেন্ট ছিল, সেই জায়গা থেকে ভারত কি মনে করে যে আওয়ামী লীগ চলে গেলে এই ফ্যাসিলিটিটা বন্ধ হয়ে যাবে? এইটা ভারত মনে করতো না যদি না আওয়ামী লীগের বদলে ওই সময়ে 3 মাসের ভিতরে বিএনপি সরকার আসতো বা অন্য সরকার আসতো। ভারত এটা মনে করতে বাধ্য হয়েছে, কারণ আওয়ামী লীগের পরে যে সরকার এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা এই ফ্যাসিলিটি গুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে ভারতের এটা ঐকান্তিক চেষ্টা ছিল যে হয় আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসতে হবে, অথবা আওয়ামী লীগের বদলে অন্য একটি দলকে ফেরত আনতে হবে, যে দলটি আওয়ামী লীগের দেওয়া এই ফ্যাসিলিটিস গুলো বন্ধ করবে না। তো ভারত বিএনপির কাছ থেকে সেরকম একটি অ্যাসুরেন্স পেয়েছে, নিশ্চয়তা পেয়েছে। নিশ্চয়তা পাওয়ার পরে তারা বিএনপিকে সমর্থন করেছে। খুব সোজা। এখন আমাকে বলেন, এই এই করিডোরের ফলে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে, বাংলাদেশের কি অসুবিধা হয়েছে? কোনো ক্ষতি হয়নি, কোনো অসুবিধা হয়নি। সো আমাদের যেটা মানুষকে ভুল বোঝানো হয়েছে যে আমাদের স্বাধীনতা বিপন্ন, সেটা তো আমরা খালেদা জিয়ার আমলেও দেখেছি। আমরা ওই সাবমেরিন কেবল কানেক্টেড হতে পারতাম, খালেদা জিয়া সরকারের আমলে আমাদেরকে হতে দেওয়া হয়নি। বলা হয়েছে যে সাবমেরিন কেবল কানেক্টেড হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। রাইট। কিন্তু আমরা জানি যে সারা ইউরোপে কোনো দেশের পাসপোর্ট লাগে না, ব্রিটেন বাদে। যে ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যে বাণিজ্যটা হয়, সেই বাণিজ্যের জন্য এরকম কোনো পারমিশন লাগে না, কোনো পাসপোর্ট লাগে না। যে যতটুকু জমি ব্যবহার করে, যার ভূখণ্ড ব্যবহার করে, অক্তর ট্যাক্স হিসাবে একটা ট্যাক্স দেয়। জি, না ওইটা খালেদা জিয়া সরকারের আমলে একটা বিরাট বড় ব্যর্থতা ছিল। শুধুমাত্র সম্ভবত রাজনৈতিক কারণে উনি ওটি করেননি, ফলে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। এখন পাকিস্তানের চাকরি করেননি। রাইট। সো এখন আমার যে প্রশ্নটি, এটি তো গেল একটা বাণিজ্যিক দিক। আপনি বলছিলেন যে ভারত চাইবে, ভারত স্পষ্টতই বলে জামাতকে তারা ক্ষমতায় চায় না। এটি তারা রাগ ঢাক করে বলে না, স্পষ্ট করেই বলে, তাই না? সেখানে তাদের সামনে আছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো ধরেন আওয়ামী লীগ যেহেতু দেশে নাই, ওকে, সেই ক্ষেত্রে আপনি দেখুন গত 18টি মাস ধরে আওয়ামী লীগকে বিভিন্ন মাধ্যমে, আপনি তো জানেন কতগুলি মেকানিজম আছে, কতগুলো কি বলবো, এগুলির নাম কি বলবো, মানে প্রভাব বিস্তার করা। শুধুমাত্র তো অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার হয় না, নানান ভাবে প্রভাব বিস্তার করা। হ্যাঁ, তাদেরকে প্রথম থেকে আশ্বস্ত করেছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। রাইট? আপনি আওয়ামী লীগের কর্মীদের কাছে যান, সবাই এই কথাই বলবে, তারা জানে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবে। এই কথাটার সোর্স কোনো না কোনো ভাবে তো ভারত থেকে। এখন ভারত সরকার বলতে পারে না, আমরা তো এই ধরনের কথা বলিনি, কারণ দায়িত্বশীল কোনো ব্যক্তি তো প্রকাশ্যে এই ধরনের কথা বলবেনও না। রাইট?
সো কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কাছে এরকম একটা ঘটনা মানে রটানো হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এমন কি আপনি গত বছর মার্চে খেয়াল করে দেখুন, বলা হলো শেখ হাসিনা মার্চে ফিরছেন, মার্চের 26-এ, তা একদম কতবার তারিখ দেয়া হয়েছে, রাইট? কর্মীরা কিন্তু ওটাই বিশ্বাস করেছে, এবং এই এই গুজবগুলোর সোর্স যে ভারত থেকে আসা, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। এই গেল একটা। আর একটা দিক দেখেন, শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে আছেন। তিনি হয়তো মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু মানুষ তো তাকে দেখছে না। তিনি কি পরিবেশে কি পরিস্থিতির মধ্যে রয়েছেন তা কিন্তু মানুষ জানে না। তিনি এই কথাটি বলা আমার কতখানি সঙ্গত, তবু আমি সাহস করে বলে ফেলতে চাই, তিনি কতটা স্বাধীন আমরা তাই বা কি জানি? তারপরে ধরেন প্রতিনিয়ত যে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা ভারতে রয়েছেন, তাদের দিকে কর্মীরা বারবার আঙুল তুলছে যে আপনারা কিছু করেন না কেন, নেতা কোথায়, রাইট? সে ধরনের কোনো কর্মসূচিও আসেনি। এদিকে নেতারা বলছে তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। দেখুন কত ভাবে একটা ধোঁয়াশা রেখে সবগুলো ফ্রন্টকে, ধরেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, নেতারা বিচ্ছিন্ন, তারা ভারতের আশ্রয়ে, কর্মীরা জানে না তার কাছ থেকে কার কাছ থেকে দিক নির্দেশনা পাবে। কর্মীদেরকে মধ্যে নানান রকম গুজব রটানো হচ্ছে, কিংবা ধরেন নানান ভাবে এমন ভাবে প্রভাবিত হচ্ছে যে তারা আসলে জানে না যে কি হচ্ছে বা তাদের করণীয়টাই বা কি। আমি এই প্রসঙ্গটি এমন করে তুললাম এই কারণে যে আওয়ামী লীগ কোনো ছোট রাজনৈতিক দল নয়, তাদের কর্মীরও কোনো অভাব নেই, এমনকি নেতা তৈরি হওয়ারও তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই যে একটা ধোঁয়াশা তৈরি করেছে, যার পেছনে ভারতের ভারতের ইন্ধন সোর্সটা ভারত কিনা। আচ্ছা, প্রথম প্রশ্নটা আসি, মানে মূল বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ যে নিষ্ক্রিয় থেকেছে তার পেছনে এইগুলোর অবদান কতখানি। না, এটা আমি ওই জায়গাটায় আসি, সেটা হলো যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধোঁয়াশা করে রেখেছে ভারত। এই যে আপনি বললেন যে মার্চে, আমি নিজেও অনেক লেখায় লিখেছি, বলেছি এই যে সরি সরি একদম সবশেষ তারা যেটা করেছে, মানে আমি এটা, আপনি সরাসরি ভারতকে দোষও দিতে পারবেন না। আপনি, তারা বলতে পারে আপনারা কে কি বললো, আপনারা এগুলো বিশ্বাস করেন কেন? দেখেন, নির্বাচন হবে না এরকম নানা সব কিন্তু সব রকম সিমটম গুলি ছিল যে এই নির্বাচনটা ভন্ডুল হয়ে যাবে, রাইট? এবং ওই এমন ধরনের ইনফরমেশন দেয়া হচ্ছিল যে আসলে নির্বাচনটা যে কোনো সময় বানচাল হয়ে যাবে। মানে আওয়ামী লীগের কর্মীরা যে নির্বাচনটিকে বাতিল করার জন্য কিংবা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজপথে নামবে, বিভিন্ন রকম আশা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে, মানে সবশেষ পর্যন্ত তাদেরকে নিষ্ক্রিয়ই রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু দ্বিমত করি। সেটা হলো যে আমি প্রথমে তো বলছি যে ভারত যে ধোঁয়াশা তৈরি করেছে বা এই যে আশাবাদী করেছে, অতিরিক্ত আশাবাদী করেছে আওয়ামী লীগকে, এই মাত্র ফিরে যাচ্ছে, আগামী মাসে ফিরে যাচ্ছে, কনফার্ম হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে ফিরে যাচ্ছে, ট্রাম্প এসে ট্রাম্প নিজেই তাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরিয়ে নেবে, ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চাপ দেবে। এইসব যে শব্দগুলো এসেছিল, এগুলো সবগুলো এসেছিল হচ্ছে কিছু অতি উৎসাহী ইউটিউবারের কাছ থেকে, কিছু ওয়েব পোর্টালের কাছ থেকে, যে ওয়েব পোর্টাল গুলোর আসলে সেইভাবে কোনো ভ্যালু নেই, এবং এই ইউটিউবারদের ব্যক্তিগত একটু উল্লেখ করেন আপনি এটি যে যেখান যেই ওগুলোর সোর্স সবই ভারতে, ধরেন আমি বললে বুঝতে পারবেন। তো এই যে সোর্স গুলো এসছিল, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা সোর্স কিন্তু বলেছে আমার পরিচিত একজন এটি বলেছে। হ্যাঁ, আমার খুব মনে আছে এই কথাটা। এই দশকের শুরুতে বা গত শতকের শেষ দশকে গফফার ভাই খুব ব্যবহার করতেন এটা। লন্ডন থেকে উনি যখন একটা কলাম লিখতেন, তার সোর্স তাকে জানায় সেক্রেটারিয়েটের অমুক, কিন্তু কোনোদিন গফফার ভাই কোন একটি সোর্সের নাম বলেননি আমৃত্যু, যে তাকে অমুক সেক্রেটারি বা অমুক জয়েন্ট সেক্রেটারি তাকে এইটা টেলিফোন করে জানিয়েছেন, তিনি ওখান থেকে জেনেছেন। না, তিনি একটা অলিক বস্তুর নাম করতেন, যে অমুক অমুক জায়গা থেকে অমুক সূত্র আমাকে জানিয়েছে। যদিও সাংবাদিকদের তার সূত্র উল্লেখ করা বাধ্যতামূলক কোনো আইন নেই, সূত্র উল্লেখ করে না, কিন্তু এখনকার জামানায় যে আপনার পডকাস্টের জামানা, যেটা এই পডকাস্টের সময় আপনাকে সোর্স উল্লেখ করতে হয়। তা ওরা যে সোর্সটা উল্লেখ করেছে, দিল্লি থেকে আমাকে জনৈক সাংবাদিক জানিয়েছেন, দিল্লি থেকে আমি এইটুক পরিমাণ জেনেছি, এর বেশি আমার পক্ষে জানা সম্ভব হয়নি, এইভাবে কথাগুলো এসছে।
কিন্তু আপনি দেখুন যে দ্য হিন্দু, দ্যাট স্টেটসম্যান বা দ্য ইন্ডিয়ান টাইমস, এই যে নামকরা যে সংবাদপত্রগুলো, এই সংবাদপত্রেও কিন্তু এরকম নিউজ এসছে। একেবারে এইভাবে এই ইউটিউবারদের মতন স্পষ্ট করে বলেনি, কিন্তু তারা ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে। তার মানেটা হলো যে ভারতের শাসক শ্রেণীর ভেতরে এই ধরনের কথাবার্তা হয়েছে, কিন্তু ভারত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি। ভারতের যে স্পোকসম্যান, পররাষ্ট্র দপ্তরের যে আপনার বিবৃতি দেন যিনি, সেই ভদ্রলোক যে কথাটি বলবেন সেইটি হলো ভারতের পররাষ্ট্র দপ্তরের কথা, এবং সেই কথাটি পররাষ্ট্র দপ্তর পায় কখন? যখন ক্যাবিনেট বৈঠক থেকে তাকে জানানো হয়। তো ভারতের ক্যাবিনেট বৈঠকের, ভারতের বিশেষ বৈঠকের, এসএসসি বৈঠকের যে সব মানে ইয়েগুলো, সিদ্ধান্তগুলো আসে, সেই সিদ্ধান্তের কোথাও কিন্তু বলা হয়নি যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো হবে। ভারত একটি কথা বারবার করে বলে এসছে সরকারিভাবে, সেটি হলো তারা একটি ইনক্লুসিভ নির্বাচন চায়, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এখন ধরুন আপনি অ্যাজ এক্সাম্পল যে ভারতের সবচেয়ে বড় দল দুটো, একটা হচ্ছে কংগ্রেস, একটা হচ্ছে বিজেপি। এখন কংগ্রেসকে ছাড়া বিজেপি বাকি ছোট দলকে নিয়ে একটা নির্বাচন করছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এইটা কি পশ্চিমা কোনো দেশের কোনো সাংবাদিক কেউ বিশ্বাস করবে যে এই নির্বাচনটি হবে? কেউ বিশ্বাস করবে না। ঠিক সেইভাবে বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বড় দলের নাম হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেক পরে এসে জন্ম নিয়েছে ক্যান্টনমেন্টে বিএনপি। আওয়ামী লীগের কাছাকাছি সময়, আওয়ামী লীগের আগে জন্ম নিয়েছিল জামাত। এখন ধরুন যদি কেউ মনে করে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে, করা হবে, কেউ বিশ্বাস করবে না। কিন্তু যদি সে এক্সাম্পল হিসাবে ব্যবহার করে, ওই আওয়ামী লীগ তো 3বারের নির্বাচনে 2বারই বিএনপিকে নেয়নি। তার উত্তর হচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে নেয়নি কথাটা ঠিক না, বিএনপি সেই নির্বাচন বয়কট করেছে। আর এইবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি, তাকে বাধ্য করা হয়েছে নির্বাচনে যেন সে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এরকম একটি সিচুয়েশনে এট জেনারেল সেন্স পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে এই নির্বাচনটি হবে। এখন যদি আপনি ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন বা সাউথ ব্লকের কোনো পলিসি মেকারকে জিজ্ঞেস করেন যে আপনারা যে বলেছিলেন নির্বাচন হবে না, কোন গ্রাউন্ডে বলেছিলেন, এই কথাটাই কিন্তু বলবে যে এটাই কি বড় গ্রাউন্ড না যে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দলটিকে বাদ দিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে আসবে। আমেরিকার মতো একটি দেশ যারা গণতন্ত্রের কথা বলে, তারা তো ট্রাম্প তো কখনো এর পরের নির্বাচনে আপনার রিপাবলিকানদেরকে বাদ দিতে পারবে না, রিপাবলিকানরা তো কখনো ডেমোক্রেটদের বাদ দিতে পারবে না। জি, এখন সুতরাং আমরা সেই কারণেই বলেছি যে বাংলাদেশে এই নির্বাচনটি হবে না। আপনি প্রশ্ন করলে তারা এই উত্তরটাই দেবে। কিন্তু আমাদের যেটা ভুল হয়েছে, আওয়ামী লীগের কর্মীদের, নেতাদের যে ভুলটা হয়েছে, সেই ভুলটা হলো যে এই ধরনের কথার উপরে বিশ্বাস রাখা, এই ধরনের কথার উপরে বিশ্বাস রাখা। আর আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর যেটা বলবো আমি, সেইটি হলো যে নরেন্দ্র মোদীর ইচ্ছাতে হাসিনা দিল্লিতে, কথাটা ঠিক না। হাসিনা দিল্লিতে নরেন্দ্র মোদীর ইচ্ছাতে পৌঁছেছেন, কিন্তু অবস্থান করেছেন সর্বদলীয় সিদ্ধান্তে। এই সর্বদলীয় মানে হচ্ছে প্রত্যেকটা দল যারা সংসদে আছে তারা, এবং যারা সংসদে নেই তারাও এই সর্বদলের সিদ্ধান্ত নিয়েই তারপরে ভারত তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে সে এখানে থাকতে পারবে এবং প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে থাকতে পারবে। এখন তার সঙ্গে দেখা না করার বিষয়টা সম্পূর্ণ রকম হচ্ছে নিরাপত্তা জনিত। কারণ ভারতের অভ্যন্তরে এসে একাধিক জঙ্গি হামলার ঘটনা আমরা 2000 সালের আগে থেকে এ পর্যন্ত যতগুলো আছে, পুলওয়ামা থেকে শুরু করে, বোম্বে থেকে শুরু করে পেহেলগাম পর্যন্ত যতগুলো জঙ্গি হামলার ঘটনা আছে, সেইখানে আইএসআই এর চররা বা বাংলাদেশের কোনো স্লিপার সেল শেখ হাসিনাকে হত্যা করতে পারে, এই ধারণাটা আসা স্বাভাবিক। এবং সেই ধারণার কারণেই ভারত নিরাপত্তার কারণে শেখ হাসিনার সঙ্গে অন্য কারো দেখা করাটা অনুমোদন করেনি। জি, না এটা তো ক্লিয়ার, এটা তো জানি। হ্যাঁ, কিন্তু এই যে ধরেন ভারতের রাজনীতিটা করেছে, ভারতের স্বার্থ দেখেছে, আওয়ামী লীগ কেন তাদের নিজেদের রাজনীতিটা করতে পারলো না? এটা রাজনৈতিক ব্যর্থতা। মানে কি কারণে? তাদের কাছে কি মনে, মানে এমন না দেখেন শুধু দুর্নীতিবাজ, তারা শুধু নিজেদের নিয়ে আছে, এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য না।
ডেফিনেটলি এরকম একটা অংশ তো আছেই, কিন্তু এর নেপথ্যে আরো কিছু কি নেই? ডেফিনেটলি আছে। কি সেটা? আপনি ধরুন যে আমরা কয়টা আওয়ামী লীগের এই যে আন্দোলনে আসা উচিত, এই যে আসা উচিত বা নামা উচিত, এইটাকে তারা অ্যাভয়েড করেছে কি কি শর্ত দিয়ে, কি কি যুক্তি দিয়ে। আমি আপনাকে একটু পড়ে শোনাই। মোল্লা মিলিটারি জঙ্গি ডিপ স্টেট আইএসআই অ্যাসেটরা চেয়েছিল বিডিআর বিদ্রোহের মতো একটি ম্যাসিভ এনার্কি করে জাকার্তা মেথডে মতো মাস কিলিং করতে। আওয়ামী লীগের দূরদর্শী পদক্ষেপে সেটা হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইউনূসের প্রত্যক্ষ মদদে মোল্লা মিলিটারি জঙ্গি গ্রুপের প্রতিরোধে নামলে হাজার হাজার কর্মীর প্রাণ নাশ হতে পারত, যেটা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সাংঘাতিক ক্ষতি করত। আওয়ামী লীগ নীরব থেকে যে ক্ষতিটা এড়াতে পেরেছে। তিন, চরম প্রভোকেশন থাকার পরেও আওয়ামী লীগ ধৈর্যের পরীক্ষায় পাশ করেছে, সেই কারণে হাজার হাজার নেতাকর্মীর প্রাণ বেঁচেছে। চার, নির্বাচনের মাঠে, নির্বাচন বুথ বা নির্বাচন কেন্দ্র, এরকম বাংলাদেশের অন্তত 4/1 নির্বাচন কেন্দ্র আওয়ামী লীগ ভণ্ডুল করে দিতে পারতো, ভেঙে চুরে দিতে পারতো। আওয়ামী লীগের সেই সাংগঠনিক ক্ষমতা আছে, কিন্তু আওয়ামী লীগ করেনি। কি জন্য? আওয়ামী লীগ প্রমাণ করতে চেয়েছে যে এই যে এখন যদি আমরা এটা করি তাহলে সমস্ত দায়টা এসে, নির্বাচন ভণ্ডুলের দায়টা এসে আওয়ামী লীগের ঘাড়ে পড়বে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন আরো পিছিয়ে যাবে। তো এই যে সিদ্ধান্তগুলো আওয়ামী লীগ নিয়েছে, সেই সিদ্ধান্তগুলোর কারণে আওয়ামী লীগ চুপ থেকেছে এবং মনে করেছে তাদের সিদ্ধান্তগুলো সঠিক, কিন্তু আমরা মনে করছি সিদ্ধান্তগুলো সঠিক না। আওয়ামী লীগের উচিত ছিল যে তাদের সাথে যে আচরণটা করা হচ্ছে সেই আচরণটার প্রতিবাদ করা। আমি এই ব্যাপারটা বিশ্বাস করি যে বাংলাদেশে 7টি প্রধান জঙ্গি দল শেখ হাসিনার আমলে ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ ছিল। সেই জঙ্গি দলের 7 জন নেতা বা 5 জন নেতাকে গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছিল। কিন্তু সেই জঙ্গি দলের হাজার হাজার কর্মীরা আওয়ামী লীগের অত বড় দাপটের যে রেজিম 16 বছরে, সেই দাপটের ভিতরেও কিন্তু তারা সার্ভাইভ করেছিল। কখন টের পাই আমরা? 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে তারা পিলপিল করে রাস্তায় বেরিয়ে আসে। তাই যদি হবে, তাহলে ইউনূসের এত দমন পীড়নের ভিতরে আওয়ামী লীগ সার্ভাইভ করতে পারবে না। এই যে নিজেদের প্রতি তাদের যে অবিশ্বাস, এটা কেন? আমি এই কেনটার কারণ খুঁজে পাই না। এই আপনার কি মনে হয়? এর জন্য আপনি ভারতকে দোষারোপ করতে পারেন না। না, আমি মঞ্জু ভাই, আমাদের এই আলোচনায় আসলে আমি কোথাওই ভারতকে দোষারোপ করতে চাই না, অবশ্যই না। কিন্তু ধরেন যেই আপনি যে বললেন না যে আওয়ামী লীগ এই জায়গাটাতে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার কারণ যদি আমি দেখি যে এই যে অনেক রকম গুজব রটিয়ে তাদের ভিতরে আশার সঞ্চার করে তাদেরকে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এটা কেউ বাধ্য করেনি তাকে, কেউ তাকে বলেনি না তোমরা এটা করতে পারবে না, কেউ তাকে বলেনি না তুমি এই বিবৃতি দিতে পারবে না, এই কর্মসূচি করতে পারবে না। কিন্তু তাদের নেতাদের মধ্যে এবং কর্মীদের মধ্যে এমন একটা আশার সঞ্চার করেছে যে খুব সহসাই এই আগামী মাসের অমুক দিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। ফলে আপনি আপনার সার্ভাইভালের জন্য যতখানি প্রতিরোধ গড়ে তুলবেন, যতখানি সক্রিয় থাকবেন, ওই আশার কারণে কিন্তু আপনি অতখানি সক্রিয় হননি। ফলে দুই তো, একদিকে কর্মীদের আর একদিকে নেতাদেরকে এইভাবে করে আমি মানে নিষ্ক্রিয় রাখা হয়েছে। যে বলছি এটা কোনো নির্দেশ দিয়ে না, আদেশ দিয়ে না, এরকম আশা দিয়ে তাদেরকে নির্দেশ, আশা দিয়ে বলা হয়েছে, এবং সেই আশা যে কোনো ভ্যালিড জায়গা থেকে তাও কিন্তু না। সো তারা এখন আপনাকে আম গাছের তলায় দাঁড় করিয়ে বলা হয়েছে আপনি চেষ্টা করার দরকার নেই, আমটা আপনি পড়বে, রাইট, আপনি জাস্ট কুড়িয়ে নেবেন। ব্যাপারটা এরকম। ওইটা না বললে আপনি একটা কোটা দিয়ে বা গাছে উঠে ডালে উঠে আপনি আমটা পেড়ে নিতেন। আপনাকে পারতে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে আপনি দাঁড়িয়ে থাকুন, এমনি এমনি ওটা পড়বে। এখন আপনি একটা দেশের আশ্রয় আছেন, আপনি তো আপনার তো গৃহকর্তার কথা শুনতে লাগে, তাই না? না, শুনতে লাগে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি এটা কেন বিশ্বাস করি না সেটা বলি। শেখ হাসিনা আর তারেক রহমান এক জিনিস না। শেখ হাসিনার প্রাজ্ঞতা তুলনায় চলে না। শেখ হাসিনার প্রাজ্ঞতা, শেখ হাসিনার রাজনৈতিক অভিজ্ঞতা শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে না। তিনি যখন তার পিতার সাথে ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসতেন ড্রয়িং রুমে, যখন আলাপ আলোচনা চলতো, তখন থেকেই তার রাজনীতির হাতে খড়ি। তো সেরকম একজন রাজনৈতিক প্রাজ্ঞ নেতা কেন
একটা ফাঁপা আশ্বাসের উপরে ভিত্তি করে তার নেতাকর্মীদেরকে নিবৃত্ত রাখবেন, আপনারা চুপচাপ বসে থাকুন, ঘরে থাকুন, ঘর থেকে বেরোবেন না, এই তো আমাদেরকে ভারত বলেছে, আমাদেরকে তুলে দেবে, আমাদেরকে নিয়ে যাবে, আমি চলে যাব। আমি এটা বিশ্বাস করি না যে শেখ হাসিনা সেই আশায় বসেছিলেন। নো, তবে আমি এটা আমি বিশ্বাস এটা করি, বিলিভ করি না। হ্যাঁ, তবে এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগের উপরে যে নির্যাতন নিপীড়নটা হয়েছে খুঁজে খুঁজে বের করে, আওয়ামী লীগ যদি রাস্তায় নামতো সেটা আরো বহুগুণ বেড়ে যেত, কারণ তখন তো সামনাসামনি পেত। এখন তো খুঁজে খুঁজে বাড়ি থেকে বের করতে গিয়েছে এবং বাড়িতে যে না পেয়ে তার বাপ মাকে ধরেছে, সব সময় বাপ মাকে ধরতে পারেনি, ওরা ব্যর্থ হয়ে ফিরে এসেছে, পলাতক নেতাকে ধরতে পারেনি। কিন্তু যখন আপনি সামনে আসবেন, যখন আপনি পুলিশকে বা আর্মিকে যখন আপনি কনফ্রন্ট করবেন, সেই সময় তো আপনি আর নিরাপদ না, সেই সময় তো আপনাকে ধরে ফেলবে। তো আপনার উপরে টর্চার নির্যাতন আরো বাড়বে, সেটা খুব সত্যি ছিল, খুব স্বাভাবিক ছিল। ইউনূস এই মার্সি করতো না, কোনোভাবেই করতো না, এবং নৃশংসভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হতো, জেল জুলুম দেওয়া হতো। তো সেইটা হয়তো, সেটা থেকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের এই স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা এইভাবে থাকি। আর একটা স্ট্র্যাটেজি হতে পারে আওয়ামী লীগের, সেটা হচ্ছে, আমি অপশনাল বলছি, সেটা হতেই পারে এমন না, হতে পারে, সেটা হলো আওয়ামী লীগ মনে করেছিল যে জামাত যে পরিমাণে ক্ষমতা সঞ্চয় করেছে এই ইউনূস রেজিমের সময়, সেই ক্ষমতা বিএনপির ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে। এই দুজনের ক্ষমতা কাছাকাছি আসার কারণে এই দুই ক্ষমতা কামড়াকামড়ি করে দেশে এমন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে যাতে বহিঃশক্তি দেশে এসে নাক গলাতে বাধ্য হবে। এই বহিঃশক্তি মানে হচ্ছে আমেরিকা এবং ভারত। তখন আমরা আমরা একটা প্যাসেজ পাবো, তখন আমরা একটা করিডোর পাবো দেশে ফেরার, এবং আমরা একটা দাঁড়াবার মতো জায়গা পাবো। এইটা হয়তো মনে হতে পারে আওয়ামী লীগের নেতা নেত্রীদের। কিন্তু বিএনপি এই 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 মনে হওয়াটাও কিন্তু ঠিক ছিল, নির্বাচনের 5 দিন আগ পর্যন্ত কিন্তু এই মনে হওয়াটা ঠিক ছিল। জামাত এবং বিএনপির শক্তি কিন্তু প্যারালাল ছিল, কাছাকাছি ছিল। শেষ মুহূর্তে এসে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, সেইটা হলো ডিপ স্টেট এবং ভারতীয় একটি বিশেষ প্রকল্পের অধীনে। সেটা ভারতের অনেকে স্বীকার করেন, এখন আর অস্বীকার করার কোনো দোষ নেই, অস্বীকার করার কেউ করেও না। ভারতের অনেক ইউটিউবারও এটা স্বীকার করেছেন যে ভারত কয়েকটি শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো মেনে নেওয়ার ফলে তারেক রহমানকে একেবারে 100% ক্লিন শিট দেওয়া হয়েছে। এবার আপনি এগিয়ে যান। জি, মঞ্জু ভাই, আরেকটা জিনিস বলি, দেখুন ভারত ডাবল রোল প্লে করেছে কিনা। ধরেন অনেকেই তো অভিযোগ করেন যে পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট, রয়ের লোক। আপনার এরকম অভিযোগ আরো অনেক আছে যে ধরেন মানে ডাবল রোল বলতে যেরকম বোঝায়, আওয়ামী লীগকে একরকম বলেছে, বিএনপিকে আর এক রকম বলেছে। ফলে দুই জায়গা থেকে তারা দেখেছে কোন রোলটা প্লে করলে, কার সঙ্গে কি প্লে করলে তাদের স্বার্থটা হাসিল হয়। এখানে একটা কথা আছে, সেটা হলো যে ভাববাদী মতন মনে হবে কথাটা, মানুষ জন্মালে মৃত্যু আছে, অর্থাৎ জন্ম হলে তার মৃত্যু হবে। আর আপনি ডিভোর্স যদি এড়াতে চান তাহলে বিয়ে করার দরকার নেই, আপনি বিয়ে না করলে আপনার জীবনে ডিভোর্স আসবে না। এগুলো ধ্রুব সত্য, কিন্তু এই সত্যগুলোকে আমরা প্র্যাকটিস করি না। হ্যাঁ, আমরা এগুলোকে প্র্যাকটিস করি না। ঠিক সেরকম একটি সত্য হচ্ছে যে এসপিওনাজ বলি, যেটাকে আমরা ইন্টেলিজেন্ট ওয়ার যেটাকে বলি আমরা, সেই ইন্টেলিজেন্স ওয়ারে যখন দুইটি গোয়েন্দা সংস্থা বা কোনো একটি গোয়েন্দা সংস্থা কাজ করে, যখন তারা তাদেরকে অ্যাসেট তৈরি করে বা এজেন্ট তৈরি করে, সেই এজেন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে তারা একটা জিনিস নোট করে রাখে, সেটা হচ্ছে হি মে বি ডাবল এজেন্ট, হি মে নট বি ডাবল এজেন্ট, হি মে বি ডাবল এজেন্ট। এই দুটি কথাই কিন্তু তাদের ফাইলে লেখা থাকে। তো যখনই আপনাকে একটা লোক তার এজেন্ট হিসাবে নিয়োগ দেবে, তখনই আপনি ডবল এজেন্ট হতে পারেন, এই বিষয়টাও তারা কিন্তু মাথায় রাখবে। তো এই জন্য সারা পৃথিবীতে যত এজেন্ট মারা যায়, গুপ্ত হত্যা হয়, এদের কিন্তু কোনো বিচার হয় না। এবং এরা মারা যাওয়ার ফলে আপনি একটা টাটকা উদাহরণ দেখুন, আমেরিকার যে ভদ্রলোক মারা গেলেন ঢাকার রেডিসন হোটেলে কয়েক মাস আগে, আমেরিকা কি একটা উচ্চবাচ্য করেছে সেই মৃত্যুটা নিয়ে? কিন্তু এই ভদ্রলোক যদি কোনো দূতাবাসের কর্মচারী হতেন, তাহলে কিন্তু বাংলাদেশ সরকারের খবর ছিল, ঠিক আছে? তাহলে বাংলাদেশ সরকারের খবর ছিল, এবং 24 ঘন্টার ভিতরে বঙ্গোপসাগরে 7ম নৌবহর 8ম নৌবহর এসে ওয়াশিংটন এসে হাজির হয়ে যেত, আব্রাহাম লিঙ্কন এসে হাজির হয়ে যেত। কিন্তু যেহেতু সেই ব্যক্তি এজেন্ট,
সেই ব্যক্তির দায় কোনো দেশ, কোনো সরকার নেবে না, কখনো নেয় না। কারণ তারা ধরেই নিতে পারে যে ও নিশ্চয়ই ডবল এজেন্টের ভূমিকা পালন করতে গেছিল, সেই জন্য সে ইনার কিলিং হয়ে গেছে, আন্ডারহ্যান্ড কিলিং হয়ে গেছে, বা যেটাকে বলে গুপ্ত হত্যা, আননোন গানম্যান তাকে মেরে ফেলেছে। তো সেরকম ভারতের যে এজেন্ট গুলো বাংলাদেশে কাজ করেছে তারা যে ডবল এজেন্ট না, এটাও কেউ বলতে পারে না। এবং যারা যারা এজেন্ট নিয়োগ করেছে তারা নিজেরাও জানে না যে সে ডবল এজেন্ট কিনা। ওই যে আমি বললাম যে তারা ওই ফাইলের ভিতরেই আর একটা জায়গায় নোট রাখে, হি মে বি ডাবল এজেন্ট অর মে নট বি ডাবল এজেন্ট। আমার কাছে খুব ইন্টারেস্টিং যখন আমি দেখি গত গত 18 মাসের, হ্যাঁ, তো আমার তো মনে হয় বেশিরভাগ লোকই ডাবল এজেন্ট রোল প্লে করেছে, ডাবল রোল প্লে করেছে। এবং আমরা আমরা যারা সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ, হ্যাঁ, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে একবারের দিকে একবারের দিকে দেখতে দেখতে আমরা হয়রান হয়ে গেছি। বাংলাদেশের মানুষ সব হয়রান হয়ে গেছে যে মানে এজেন্ট হলে আরেকটা সুবিধা হচ্ছে, আরেকটা অসুবিধা হচ্ছে, এজেন্ট হলেই আপনি যে দেশটির এজেন্ট হবেন সেই প্রতিপক্ষ দেশ, সেই দেশটির প্রতিপক্ষ দেশ যে তারা আপনাকে এজেন্ট বানাবার চেষ্টা করবে। তারা কিন্তু একজন একজন ফ্রেশ লোককে এজেন্ট বানাবার চেয়ে একজন অন্য দেশের, যে দেশ আপনার শত্রু সেই দেশের এজেন্টকে আমাদের এজেন্ট বানাবো, এই চেষ্টাটা করবে। সেটাতে সুবিধা আছে, তাদের খাটনি কম হয়, ইনভেস্টমেন্ট কম হয় এবং সে ইনফরমেশনটা বেশি পায়। সেই জন্য পৃথিবীতে যতগুলো এজেন্ট আছে তার ডবল আছে হচ্ছে ডবল এজেন্ট। এবং এই ডবল এজেন্টদেরকে মেরে ফেলার ব্যাপারে কোনো সরকারের কোনো কার্পণ্য নেই। আমরা জানি যে ওয়াগনার নামে একটা প্রাইভেট বাহিনী আছে রাশিয়াতে, পুতিনের খুব প্রিয়তম বাহিনী। আফ্রিকাতে বিভিন্ন দেশে বিপ্লব ঠেকানোর জন্য, মানে বিপ্লব হওয়ার পরে সেই সব সামরিক শাসকদেরকে ঠেকানোর জন্য পুতিনের ওই বাহিনী পাঠিয়ে দিত, রাশিয়ার সৈন্য যাওয়া লাগতো না, ওই বাহিনী যে ওই সরকারকে ঠেকিয়ে দিয়ে আসতো, রক্ষা করে আসতো। সেই বাহিনীর প্রধানকে মেরে ফেলতে হয়েছে। ধরেন কোল্ড ওয়ারের মঞ্জু ভাই, আমি অনেক সিনেমাও দেখেছি, হ্যাঁ, মানে কোল্ড ওয়ার রিলেটেড বেসিকলি, হ্যাঁ, তো তখন এরকম এজেন্সিশিপটা খুব চলতো। এখনো কি অতখানি তীব্র মাত্রায় আছে নাকি? আরো বেশি আছে, আরো বেশি আছে, আরো বেশি আছে। ওয়াও। আরেকটা জিনিস, ধরেন এই গত 18 মাসে যে আমরা দেখলাম এক ধরেন কি বলবো, ইউনুসের নেতৃত্বে একটা অনেকগুলো মাথা সমন্বিত করে একটা খেলা দেখলাম। পেছনে থাকলো ভারত আর আমেরিকা, তাদের পেছনে থাকলো আরো অনেক এজেন্ট, তাই তো? এবং বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে দুধ ভাত। আপনি একটা জিনিস খেয়াল করুন, নির্বাচনের আগের দিন রাতের থেকে নির্বাচনের দিন দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত একটা হুইসপার ক্যাম্পেইন হয়েছিল বাংলাদেশে। এই হুইসপারটা হয়েছিল দুই রকম। একটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট বর্জন করেনি, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাচ্ছে। আরেকটা হুইসপার ছিল এর কাউন্টারে যে আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়ে দিচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ এখানে একটা ফ্যাক্টর হয়ে গেল, নাম্বার 1 ফ্যাক্টর, সে নাম্বার 2 এবং নাম্বার 3 কে কাকে ভোট দিচ্ছে এটা কেউ জানে না, কিন্তু এই হুইসপারিংটা কিন্তু চালু হয়ে গেছে। এই হুইসপারিংটা হচ্ছে এইটাকে বলে হচ্ছে আপনার সাইলেন্ট হুইসপারিং। এইটা চালু করেছিল ভারতের পক্ষ থেকে চালু করা হয়েছিল। কি দিয়ে চালু করেছিল সেটা আমি জানি না, সেটা আমি বলতেও পারবো না, তবে চালু হয়েছিল। এই হুইসপারিং এর কারণেই আওয়ামী লীগের যে লোকগুলোর বাড়িতে থাকার কথা সেই লোকগুলো বাড়িতে না থেকে না ভোট দিতে কেন্দ্রে গেছে এবং সেখানে যে বিএনপিকে ভোট দিয়েছে। এখন আপনার কি মনে হয় না ইন্ডিয়ার তরফ থেকে ক্যাম্পেইন করা হয়েছে, হুইসপারিং করা হয়েছে যে বিএনপি কে ভোট দাও, আবার আমেরিকার তরফ থেকে ক্যাম্পেইন করা হয়েছে জামাতকে ভোট দাও, জামাতকে ভোট দাও, রাইট? আমরা যে এই নানান রকমের কথা শুনি, এই দুইটার সোর্স এই দুইটা দেশ থেকে, তাই? এটাকে তো বলতেই পারি। আমি আমেরিকায় আছি, আমার কপালে কি আছে আল্লাহ জানে। আচ্ছা, এইবার আমাকে বলেন যে কি বলে শেখ হাসিনা, আমি এরকম শুনতে পাচ্ছি এখন ভারত চায় না যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আবার ফিরুক। ভারতের শেখ হাসিনার উপর এত নারাজ হওয়ার কারণটা কি? না, এইটা সত্যতা আমার ঠিক জানা নেই। ভারত এটা চায় না। ভারতের সাথে শেখ হাসিনার বিকল্প হিসাবে যদি কেউ চিন্তা করে জয়কে, তো জয়ের সাথে ভারতের কোনো রাজনৈতিক নেতার বড় কোনো আলোচনা, বড় কোনো বৈঠক কখনো হয়নি। এটা নিয়ে হওয়ার সম্ভাবনাও নাই।
এখন যদি এরকম হয় যে বাংলাদেশে আর একটা হাইব্রিড আওয়ামী লীগের জন্ম দেওয়ার হতে পারে, একবার চেষ্টা হয়েছিল ইউনূস আমলেই, যে ৩-৪ জনকে নিয়ে হয়েছিল তার সেই ৩-৪ জনের কেউ সেটা স্বীকার করেনি। আমরা সাবের হোসেন চৌধুরীর কথা ২০০০ সেই ১১ সালের 1/11-এর সময় কিন্তু আমরা শুনেছিলাম যে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে একটা হাইব্রিড আওয়ামী লীগ তৈরি করা হচ্ছে, সংস্কারপন্থী আওয়ামী লীগ। তো সেই সময় সাবের হোসেন চৌধুরী চেষ্টা করেছিলেন, যে কারণে সাবের হোসেন চৌধুরী পরের বার কখনো আর মন্ত্রী হন নাই, হ্যাঁ, পরের বার কোনো আর মন্ত্রী হতে পারেন নাই। তো এবার তারা অস্বীকার করেছেন যে তারা কেউ সেই চেষ্টায় যাননি। এখন কথা হলো যে শেখ হাসিনাকে ভারত পছন্দ করে না, তার বিকল্প চায়, এই কথাটা সত্যতা নাই। কিন্তু আমি আপনাকে একটা এক্সাম্পল দেব, সেটা হলো যে আপনাকে আশ্রয় দেওয়া মানে এই না যে আপনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসন করার জন্য আমি চেষ্টা করব, তাই তো? আপনি আমার দুয়ারে এসেছেন, আপনার প্রাণ রক্ষা করেছি আমি, কিন্তু আপনার বিয়ে শাদী দেব, আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লালন পালন করব, আপনার অন্ন বস্ত্র সবকিছু দেব, আপনার আত্মীয় স্বজনকে পালবো, এরকম কোন শর্ত কিন্তু আমি আপনাকে দেইনি। দালাই লামা ১৯৫৩ সাল থেকে ভারতে আছেন। এখন এখন ভারত কি চায় দালাই লামাকে যদি তাদের এখানে ধরুন, আমি শেষ করি, দালাই লামাকে যদি আপনি তিব্বতের রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি নাই, চেষ্টাও করি নাই আমি। আমার সঙ্গে চীনের বিরাট বাণিজ্য, ভারতের সঙ্গে চীনের বিরাট বাণিজ্য, ভারত সেই বাণিজ্য নষ্ট করে নাই দালাই লামার কারণে। সুতরাং দালাই লামাকে যেরকম ভারত সারা জীবন ধরে রক্ষা করে যাচ্ছে, হাসিনাকেও সারা জীবন ধরে রক্ষা করবে, কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসাবে এরকম কোনো কথা, প্রতিশ্রুতি, গ্যারান্টি কোনো কিছুই কিন্তু ভারত দেয়নি। না, আওয়ামী লীগের লোকেরা তা চায়ও না। এখন আওয়ামী লীগের লোকেরা তা চায়ও না। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা এখন জানতে চায় শেখ হাসিনা কবে ফিরবেন। তিনি যদি এসে জেল খাটতে হয় জেলও খাটবেন। আওয়ামী লীগের তিনি যদি জেল খাটতে হতো তাহলে কিন্তু তিনি চলে আসতেন, তাকে তো ফাঁসি দেওয়া হয়েছে। তো রাইট, তাহলে এই আইসিটিতে যে মামলা, এগুলো তো অটোমেটিক্যালি এখন বাতিল হয়ে যাওয়ার কথা, সেই উদ্যোগটা কেন নেওয়া হচ্ছে না? না, সেই উদ্যোগটা ভারতের দেওয়া শর্তের ভিতরে আছে। ভারত যে বিএনপিকে যে শর্তগুলো দিয়েছিল তার ভিতরে অন্যতম একটি শর্ত হচ্ছে যে ইউনূস আমলের অর্ডিন্যান্স গুলো বাতিল করতে হবে। সেই অর্ডিন্যান্স গুলো বাতিল করলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো সেই ব্যাপারে তারেক রহমান সাহেব কোনো স্পষ্ট ঘোষণা দেননি। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলের নিষেধাজ্ঞা পছন্দ করি না বা চাই না, বিকজ অফ যে একদিন আমার দলকেও হয়তো কেউ এরকম নিষিদ্ধ করতে পারে। সেইটা হচ্ছে একটা লজিকের কাউন্টার লজিকে উনি বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি অফিসিয়ালি কি কোনো ঘোষণা দিয়েছেন যে আমি ভারতের ওই শর্তানুযায়ী ইউনূসের সমস্ত যে অর্ডিন্যান্স গুলো বাতিল করব, আমি আইসিটি বাতিল করব, আইসিটি বাতিল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করাবো বা প্রত্যাবর্তন করব, আওয়ামী লীগের মতো রাজনীতি করে বেড়াক, এটা তো উনি বলেননি। যদিও এই শর্তটা ভারতের তার উপরে দেওয়া আছে। এখন দেখতে হবে, কেবল সরকারের মেয়াদ একদিন হলো, দুদিন হলো, আমাদেরকে এটা কয়েক মাস দেখতে হবে। আমার ধারণা ভারত এটা 6 মাস পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলবে না। 6 মাস পার হওয়ার পর ভারত হয়তো এই জিনিসটা মনে করিয়ে দিতে পারবে, এটা নক করবে। মঞ্জু ভাই, আরেকটা জিনিস আপনার মনে হয় কিনা, দেখুন, বঙ্গবন্ধুও ভারতের অনেক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। বঙ্গবন্ধুও দেশের স্বার্থকে সবার আগে স্থান দিয়েছিলেন। অনেকগুলো কারণে ভারত তার উপর নাখোশ ছিল, কিন্তু বঙ্গবন্ধু তার নিজস্ব রাজনীতিটাই করেছেন। শেখ হাসিনাও তার ভারতের অনেক আকাঙ্ক্ষা হয়তো পূরণ করতে পারেননি, কিংবা তিনি একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি করেছেন, যেমন ধরেন চায়নার সঙ্গে। এটি ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো এখানে একজন মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধুকে বাঁচাতে পারেনি, কিন্তু শেখ হাসিনাকে বাঁচিয়েছে ভারত, এর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি কৃতজ্ঞ থাকা উচিত। কারণটা হলো কি, যে আপনি একটা প্রতিবেশী, ভারতের প্রতিবেশীর ভিতরে বাংলাদেশ বিশেষ কেন? ভারতের তো আরো 7টা প্রতিবেশী আছে, তাই না? তো এই প্রতিবেশীগুলোর ভেতরে বাংলাদেশ বিশেষ প্রতিবেশী কেন?
বাংলাদেশের সাথে ভারতের 4200 কিলোমিটারের যে সীমানা সেই জন্য না, বাংলাদেশের জন্মের সাথে ভারত জড়িত, বাংলাদেশের অভ্যুদয়ের সাথে ভারত জড়িত, এবং ভারতের 12,000 মতান্তরে 16,000 সৈন্যের মৃত্যু হয়েছিল 71-এর যুদ্ধে, মুক্তিযুদ্ধে। তো সেই জন্য ভারত এটাকে তার তার এক নিজস্ব একটা যুদ্ধ মনে করে, এবং তার যে যুদ্ধে অংশগ্রহণ এবং সেই কারণে বাংলাদেশের অভ্যুদয়, সেই জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভুটান এদের থেকে ডিফারেন্ট টাইপের একটা প্রতিবেশী, আলাদা মাপের প্রতিবেশী। তার মানে এই না যে এই প্রতিবেশী সরকারের যেই আসবে তার সমস্ত কিছুকে আমার পছন্দ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি ধরুন জামাত বাংলাদেশের ক্ষমতায় আসবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি জামাতের সকল কর্মকাণ্ড সমর্থন করবেন? করবেন না, করবেন না, করার কথা না। আমি যদি এক্সাম্পল দিই অনেক বাড়বে, এক্সাম্পল যাচ্ছি না। তো ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবকিছু পছন্দ করবে এরকম তো কোনো শর্ত নেই, তাই না? না, তা তো ভারত বঙ্গবন্ধুকে যেভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, 1 কোটি শরণার্থীকে, ভারতের ওই সময় অর্থনৈতিক অবস্থা এরকম ছিল না, ভারতের অর্থনৈতিক অবস্থা খুব সঙ্গীন ছিল। সেই সময় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের অস্ত্র দেওয়া, ট্রেনিং দেওয়া, যুদ্ধে সহায়তা করা, এবং 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা সম্মুখ যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে ভারতকে, বাংলাদেশকে স্বাধীনতা তুলে দেওয়া, এবং তার থেকেও বড় কথা, ভারত দেশটাকে স্বাধীন করার পর তার সৈন্যকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। যদি না সরিয়ে নিত, বাংলাদেশে কি কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না, আপত্তি করা ছাড়া, মিনমিন করে আপত্তি করা ছাড়া জোরালো কোনো বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল না বাংলাদেশের। কিন্তু ভারত তার সৈন্যদেরকে প্রত্যাহার করেছে। তো এই যে বদান্যতা ভারতের, সেটাকে আপনাকে অস্বীকার করা যাবে না, সেটাকে স্বীকার করতে হবে, কৃতজ্ঞতা সহ স্বীকার করতে হবে। কিন্তু কিন্তু আবার আপনাকে এই জিনিসটাও মূল্যায়ন করতে হবে যে পৃথিবীতে কোনো দেশ কোনো দেশের সরকারকে 100% সমর্থন করতে পারে না। 100% কি সমর্থন আমরা ভারতকে করতে পারি? শেখ হাসিনা কি পারেন ভারতকে সমর্থন করতে? না, অবশ্যই না। কিন্তু কিন্তু মঞ্জু ভাই, বন্ধুত্বের তো কতগুলো ফর্মুলা আছে। বন্ধুত্বের একটা বড় হচ্ছে ফ্রেন্ডস ইন নিড, ফ্রেন্ডস ইন ডিড, রাইট? এখানে একজন মন্তব্য করেছেন, ইন্দিরা গান্ধী মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, রাইট? আমরা দেখলাম যে যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন, নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছিলেন, তাই না? সো এখন রাষ্ট্রীয়ভাবে যদি আপনি চিন্তা করেন, বন্ধুত্বের জায়গায় যদি চিন্তা করেন, তাহলে বন্ধুত্বটা কোথায় থাকলো? আমি বন্ধুত্বের সংজ্ঞা, ব্যক্তিগত বন্ধুত্বের সংজ্ঞা আর রাষ্ট্রীয় পর্যায়ের রাষ্ট্র বা রাষ্ট্রনায়কদের বন্ধুত্বের সংজ্ঞা একটু আলাদা। তা তো বটেই, কিন্তু বেসিক ফর্মুলা তো এক জায়গায় না, বেসিক ফর্মুলাও এক জায়গায় না। ভূ রাজনীতিতে আপনার রিসোর্সই হচ্ছে আপনার সাথে আমার বন্ধুত্বের মাপকাঠি। আপনার যদি কোনো রিসোর্স না থাকে, আপনি আমার কাছে সেরকম গুরুত্বপূর্ণ কোনো বন্ধু না। আপনার কাছে রিসোর্স থাকলে, তাহলে, বা আপনার রিসোর্স আপনাকে কোনো কারণে আমার ব্যবহার করতে হলে, তাহলে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ বন্ধু, আদারওয়াইজ না। মঞ্জু ভাই, আমি ওই কথাটা বলি নাই। আপনি দেখেন, রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় বন্ধুত্ব ডেফিনেটলি ভিন্ন রকম, এবং সময় সময় সেটা বদলাতে পারে, এটাই স্বাভাবিক। না বদলানোটাই অস্বাভাবিক। এবং আমি আপনাকে ওই প্রশ্ন আর একটু অ্যাড করি। ধরুন আমি ইন্দিরা গান্ধী, আমি যখন দেখলাম যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে প্রায় 150 পরিমাণ আওয়ামী লীগের নেতা মোস্তাকের সাথে আছে, হেভিওয়েট নেতা, এবং সেনাবাহিনী যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই সেনাবাহিনীর কে অন্য সেনাবাহিনীরা কিন্তু হত্যা করতে আসেনি। সব সেনাবাহিনী ওই সেনাবাহিনীর আন্ডারে কিন্তু বশ্যতা স্বীকার করেছে। তো এইটা হলো একটা রাষ্ট্রের দেখার বিষয়। একটা প্রতিবেশী রাষ্ট্র দেখলো, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে নিহত করা হলো, যারা করলো তারা একটা মন্ত্রিসভা করলো, সেই রাষ্ট্রের সেই প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অর্ধেক সদস্য এই লোককে প্রধানমন্ত্রী বানালো, এবং সেই দেশের যে প্রধান শক্তিশালী বাহিনী, যেটা সেনাবাহিনী, সবচেয়ে আপনার রাষ্ট্রের শক্তির উৎস, সেই বাহিনীও ওই সরকারকে সমর্থন করলো।
সেই ক্ষেত্রে একজন প্রতিবেশী রাষ্ট্রনায়ক হিসাবে আপনার প্রধান কর্তব্য হচ্ছে তাকে কংগ্রাচুলেট করা। সেজন্যই করেছে মোস্তাক। আপনি শেখ হাসিনা জেতার পরে 96 সালে 75 সালের পরে যে 96 সালে যে শেখ হাসিনা জয়লাভ করলো 21 বছর পরে এসে, তখন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাননি? জানিয়েছেন। এটা তো প্রোটোকল। সেই এখন বলেন শেখ হাসিনা কত ফিরতে দেরি হবে কত? এখন শেখ হাসিনা ফিরতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ভারতীয় কিছু ইউটিউবারকে টোটালি বর্জন করতে হবে। নাম্বার ওয়ান এটা। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের ভিতরে অন্যতম শর্ত হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো না। তাদের কাছে এরকম কোনো মামাবাড়ির আবদার ভারত করেনি। ভারত যে দাবিটা করেছে সেটা খুব সঙ্গত এবং সেটা একজন সৎ প্রতিবেশী সুলভ দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অবৈধভাবে।